সবাই তো আমরা তো বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সকল ভাই বোনদের জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই করতেন না, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে লাখ কোটি ভক্তি নিবেদন করে নবীর আহলে বায়াত মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন সেই দরদীদের দরবারে ভক্তি নিবেদন করি। আমি সকল তরিকতপন্থী ভক্ত আশেকান পীর মাশায়েখ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যে কথাগুলো বলার জন্য মূলত আজকে লাইভে আসা, আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক, আমার গানের গুরু, আমার গানের উস্তাদ বাউল সাধক সুনীল কর্মকার গতকাল 6 ফেব্রুয়ারি ভোরবেলায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে তার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেছে না ফেরার দেশে। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা নিবেদন করি আমার সেই গুরুর প্রতি, যার নামের দোহাই দিয়ে আমি গান বাজনা করি, দেশে দেশের বাহিরে ঘুরি, যার চরণধুলি মাথায় নিয়ে আজকে আমি বারেক বৈদেশী। তো গতকালকে তাকে সমাধি করা হয়েছে, ময়মনসিংহ শহরেই তার বাসা, কিন্তু উনি তার থাকার জন্য আগেই জায়গা ঠিক করে রেখেছিলেন কলতাপাড়া বাজার সংলগ্ন, কলতাপাড়া বাজারের পাশেই, রুটের পাশেই স্কুলের সাথেই উনি জায়গা কিনে রেখেছিলেন এবং কি উনি বলে গেছিল যে আমি যখন না থাকবো আমাকে তোমরা এই জায়গায় রাখো। তো চেষ্টা করেছি তার কথা রাখার জন্য। আমার ওস্তাদ সুনীল কর্মকারের যত ছাত্র ছাত্রী, ভক্ত আশেকান বৃন্দ সকলেই উপস্থিত ছিল। হয়তো অনেকের গান ছিল, অনেকেই আসতে পারে নাই, তবে মোটামুটি ছিল অনেকেই। আমাদের গুরু ভাই বোন যারা সবাই ছিল। বাংলাদেশের সুনামধন্য গায়ক আপনারা চিনেন আরিফ দেওয়ান সাহেব, দেওয়ান বংশের প্রদীপ। এরপরে বাংলার সুনামধন্য গায়ক জনাব কাজল দেওয়ান সাহেব, ওনারা গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেছে। তো তাকে সর্বপ্রথম নেওয়া হয়েছিল বাসা থেকে শহীদ মিনারে, ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারে তাকে নেওয়া হয়েছিল শ্রদ্ধা নিবেদন করার জন্য। অনেকেই শ্রদ্ধা নিবেদন করেছে, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। তারপর তাকে নেওয়া হয়েছে সেই কলতাপাড়া, তার যে সমাধিস্থল, সেখানে তাকে আমরা সমাধি করেছি। ওখানে উনি যাবার আগে যে ওসিয়ত বা যে কথা আমাদেরকে বলে গিয়েছে, আমরা তার কথা অনুযায়ী চেষ্টা করেছি রাখার জন্য।
তো একটি কথা না বললেই নয়, উনি ঢাকায় আসলে আমি বারেক বৈদেশি, অনেকের সাথে আপনাদের সাথে আমার পরিচয় আছে, সম্পর্ক আছে। আমি ঢাকাতেই থাকি, উত্তরখান হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন, এবং কি মাজারে একটি অফিস আছে, এখানে বসি। তো আমার উস্তাদ সুনীল কর্মকার ঢাকায় আসলে আমার কাছে পরে আসতো। আগে যার কাছে আসতো সে হলো আমার বন্ধু ওসমান। ওসমান ফ্যাশনের মালিক ওসমান। ওসমানের সাথে এতটাই আন্তরিকতা তার ছিল যে প্রোগ্রাম ছাড়াও মাঝে মধ্যে বেড়াতে আসতেন, কিন্তু সময় দিতেন তার কাছে। তো আমরা আগের দিন হাসপাতালে গিয়ে তাকে দেখে আসছি, পরের দিন গিয়ে তার এই সে এন্তেকালের পরে তার যে কর্মাদি, তার যে সমাধির আয়োজনপাতি যা করার করেছি। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিল আমার বন্ধু ওসমান গনি। আমি ওসমানকে বলবো আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সচরাচর লাইফে আসি না, আমার বন্ধুর পাশেই বসে থাকি আড়ালে। ওর প্রায় লাইফে আমি দেখি, আমার খুব কাছের বন্ধু। মূলত সুনীল বাবুর সাথে পরিচয় আমার পরে হয়েছে। আমার আগের পরিচয় হলো বারেক বৈদেশের সাথে। ওইখানটি আন্ডারস্ট্যান্ডার হিসাবে আমার সাথে বাবুর সাথে পরিচয় ছিল। তা আমি আসলে গানের জগতের লোক না, গান ভালোবাসি, গান পছন্দ করি। ব্যবসায়ী মানুষ। আমি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করি, ছোটোখাটো একজন ব্যবসায়িক, বড় ব্যবসায়িক না। তো ওই সুবাদে বাবুর সাথে আমার অনেক কাছের একটা সম্পর্ক ছিল এবং আত্মার একটা সম্পর্ক ছিল, যেই সম্পর্কটা বলি বোঝানো যাবে না। আমার সাথে আমার বন্ধু বলছে, বারেক বলছে যে আমার ইনো আগে আসতো। আমার ইনো অগণিতবার আছে, কতবার আছে আমি নিজেও বলতে পারবো না। এবং আসলে আমার বাসা, অফিস, দেশের বাড়ি, শ্বশুর বাড়ি তো আমার দেশের বাড়ি এবং আমার শ্বশুর বাড়িতে অনেকবার, মানে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে বেড়াইছি। আমাদের সাথে এরকম একটা মধুর সম্পর্ক ছিল। উনি অসুস্থ হওয়ার পরে আমি বারেক দুইজনই খবর পেয়েছি একসাথেই, দুইটা ফোনই আছে। আসার পরে আমি মোবাইলে লাইনে ছিলাম বৌদির সাথে, বারেকই দিক দিয়ে ফোন থেকে দাদা খুব অসুস্থ। তা আমরা বাদের দিনই চলে যেতাম, কিন্তু আমার বন্ধুর গান ছিল, এই গানটা শেষ করার পরে তার বাদের দিন ভোরবেলা চলে গেছি। গান শেষ করে আর দেরি করি নাই, 4টার দিকে আমরা বেরিয়ে চলে গেছিলাম। তা আমরা ঢাকা ময়মনসিংহ মেডিকেল যাইতে 8টা, সাড়ে 8টা বেজে গেছে। আমরা 1টা পর্যন্ত ছিলাম। আমরা তখনও তাকে ভালো দেখে আছি এবং আমার বন্ধুর হাত ধরে টিপছে, আমার বন্ধুর সাথে কথা বলছে, আমি নিজেও কথা বলছি। এবং আমি তাকে যখন তার বুকের মাঝে আমার মাথাটা লাগানোর পরে সে আমাকে অক্সিজেন নিচ্ছে, উটের ভিতর দিয়ে বলছে, ওসমান ভাই ভালো আছেন? তখনও আমি বলতে জানি না যে সে এভাবে অসুস্থ, যে সে চলে যাওয়ার মতন অসুস্থ, এটা আমরা ভাবতে পারি নাই। আমরা দেখে ব্যাক করে আসি। আমার একটা শিপমেন্ট ছিল, আমি চলে আসছি। বারেক বৈদেশিও গান শেষ করছে, সারা রাত্র জাগনা ছিল, উনিও সময় দিতেছি না। আমরা মনে করছি যে 7 তারিখ আবার যাব। আমরা প্ল্যান ছিল 7 তারিখ আবার যাবো, এটা 5 তারিখের ঘটনা। আমার বন্ধুরা আমি বলছি যে 7 তারিখ লইও, তোমার যেতে 7 তারিখ গান আছে, শেষ করি আমরা আবার চলে যাব, যাই আমরা ঢাকা নিয়ে আসবো তাকে। এবং আমরা ঢাকা উত্তরা হাসপাতালেও আমি আমার বন্ধুকে নিয়ে রেডি করে রাখছি যে হাসপাতালে নিয়ে আসবো। এর ভিতরে বাদের দিন 4:30 আমাদের কাছে ফোন আইছে, বাবু আর নেই। আমরা সাথে সাথেই চলে গেছি। জায়গা যতটুকু করার দরকার ততটুকু করছি। আমাদের সাথে তার একটা আলোচনা ছিল যে আমাকে এবং বারেককে দুইজনই বলে গেছিল যে আমাদেরকে সমাধি করো, পুরানো যাতে না হয়, আমাদেরকে আমারে সমাধি করো। এটা আমার বারেকরে প্রায় সময় বলে গেছে যে আপনাদের উপরে দায়িত্ব দেওয়া হলো, আপনারা হলে কাজটা করে। তা আমি আর বারেক এবং আমাদের আরেকটা বাইস্তা সুনীল বাবুরে বাবাটাকে আপনারা অনেকেই চিনেন, SI সরাফতরে নিয়ে আমরা 3জনে যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী এবং সাধ্য অনুযায়ী মানুষকে ম্যানেজ করে আমাদের কাজ করব, যতটুকু পাচ্ছি ততটুকু করছি। এর জন্য হয়তো অনেকেই মন খারাপ হতে পারে বা অনেকেই ভালো বলতে পারে। আসলে এটা করার কারণ ছিল এটা যে আমাদের
কে তা সে একটা ওসিয়ত করে গেছিল। এবং বিশেষ করে আমাকে প্রায় সময় বলতো, দাদা ওসমান ভাই, আপনি হইলে অবশ্যই আমার মৃত্যুর পরে আপনার থাকতে হবে এবং আপনি হইলে আমাকে মাটি দিতে হবে। এটা তার একটা ওসিয়ত করা ছিল আমার উপরে। আমি আমার সাধ্য অনুযায়ী আমি তার ওসিয়ত করেছি। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ফেব্রুয়ারি মাসটা হলো আমার সবচেয়ে বড় দুঃখ, আমার অনেক কষ্টের মাস। তার কারণ কি, গত ফেব্রুয়ারির 11 তারিখে আমার বাবা মারা গেছে। আমার বাবার এই এই 11 তারিখে মৃত্যুবার্ষিকী। অথচ দেখেন ভাগ্যের কি কারণ, 6 তারিখে 6 তারিখে আমার আরেকজন আত্মার লোক, একজন বাবার সমান, বাবার সমতুল্য, আমি বাবুকে বাবার সমতুল্য তাকে শ্রদ্ধা করতাম, আমার অনেক কাছের লোক ছিল, সেও 6 তারিখে চলে গেল। এটা একটা হৃদয়বিহীন ঘটনা। আমার বন্ধু কথা বলবে, আমি আবার বলবো। আমার বন্ধু বাবুর ইতিহাস তুলে ধরবে, বাবুর কিছু কারণ তুলে ধরবে। এটা একটু সবাই একটু লাইভটা শেয়ার করেন এবং সবাই একটু শোনেন। অনেকেই তার সম্বন্ধে জানেন, অনেকেই জানেন না। উনি চোখে দেখতে পারতেন না। এর কারণ ওনার বয়স যখন একেবারে 6-7 বছর বয়স, ওই সময়ে টাইফয়েড হয়েছিল। ওই টাইফয়েডের কারণেই তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, এটা ওনার মুখে বলা কথা। এরপরে মানে আগে ওই সময়ে টাইফয়েড হইলে কোনো না কোনো অঙ্গহানি হয়ে যেত। তো যদিও উনি দেখতে পাইতেন না, ওনার তো আর ওই নিজের জুতা নিজে হাত দিয়া পরার প্রয়োজন ছিল না। কারণ তার অনেক ভক্ত, আশেক, ছাত্রছাত্রীরা ছিল, সবাই তাকে খেদমত করছে, বা যে পারে নাই সেও চেষ্টা করছে। এরপরে ছোট থেকেই একেবারে গানের জগতে ওনার ফ্যামিলি যখন তাকে ওনার ফ্যামিলি বলতে যখন 71-এ যুদ্ধ হয় এই দেশে, তখন তারা 2 ভাই এবং কি তার বাবা, হ্যাঁ, এক কথায় ফ্যামিলির সবাই চলে গেছিল ইন্ডিয়াতে। মানে ইন্ডিয়া যাওয়ার পরে শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছিল, ওখানে তার বাবা ইন্তেকাল করে, আরেকটা ভাই ছিল তাদের, উনিও ইন্তেকাল করে। তারপর এই সুখে ওনার যে মা, তারও ব্রেনের সমস্যা হয়ে যায়। আমারে বলছে যে বারেক, আমরা শরণার্থী হিসাবে ওই জায়গায় থাইকা বাবা হারাইছি, ভাই হারাইছি, এরপরে পাগল মাকে নিয়ে দেশে আসছি 2টি ভাই। তো সুনীল বাবুর যে ছোট ভাই, তার নাম দিলীপ, আমরা দিলীপ দাদা বলি ডাকি। উনি অনেক ভালো মনের মানুষ, অনেক বড় মনের মানুষ। আর যাই হোক, এরপরে যখন সে শিল্পী জগতে আসে, শিল্পী জগতে আসাটা তার তার গানের গুরু ছিল, যদিও আপনারা জানেন ইসরাফিল মিয়া। ওনাকে অনেক গায়কের কাছে নিয়ে গেছে গান শেখানোর জন্য, যার কাছে নিয়ে গেছে চিন্তা করছে সে একজন অন্ধ মানুষ, তাকে আনা নেওয়া করার জন্য তার একজনের প্রয়োজন, জায়গা দেয় নাই কেউ। অবশেষে বাংলার প্রখ্যাত বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁ সাহেবের কাছে যখন নিয়ে যাওয়া হয়, জালালউদ্দিন খাঁ সাহেব বলছে যে আমার কাছে রেখে যাও। সুনীল কর্মকার জালাল খাঁর বাড়িতেই থেকে গান শিখছে। জালাল খাঁ যা লিখতো এগুলি মানে উনি গাইতো বেশি বেশি করে। তো জালাল খাঁ সাহেব আবার তার ছাত্র ইসরাফিল মিয়াকে বইলা দিছে যে তুমি কোথাও গানে গেলে তারে নিয়ে যাইবা, গান শেষ করে আবার আমার কাছে রাইখা যাইবা। জালাল খাঁ আবার সুনীল কর্মকাররে বইলা দিছে যে তুই এই ইসরাফিল রে উস্তাদ হিসাবে পরিচয় দিবি। এই তো আপনারা দেখবেন যারা তার গান শুনছেন, প্রায় বন্দনা গানেই তার বলা আছে উস্তাদ ইসরাফিল মিয়া, দাদা উস্তাদ জালালউদ্দিন। এর কারণ মূলত জালালউদ্দিন খাঁ সাহেবের কাছ থেকে উনি অনেক জ্ঞান হাসিল করেছে, অনেক জ্ঞান পেয়েছে। আর তার যিনি মুর্শিদ ছিল, আরবিতে আমরা বলি মুর্শিদ, আর সনাতন ধর্মের মতো বলা হয় গুরু। আমরা বলি বায়াত হওয়া, আর তারা বলে মন্ত্র নেওয়া। উনি যে মন্ত্র নিয়েছিল যার কাছ থেকে, উনি একজন সাধক মানুষ, ময়মনসিংহেরই মানুষ, গোসাই মদন মোহন। গোসাই মদন মোহনের কাছে উনি দীক্ষা গ্রহণ করেছে। তে গোসাই মদন মোহন যখন এন্তেকাল করলো, তখন সুনীল কর্মকার ওই কলতাপাড়া যে জায়গায় সুনীল কর্মকারকে সমাধি করা হয়েছে, এর সাথেই মানে তাকে সমাধি করা হয়েছে। এবং কি ওনার সহধর্মিনী অর্থাৎ সুনীল কর্মকারের গুরুমাও যখন এন্তেকাল করেছে, তাকেও সমাধি করা হয়েছে। তো সুনীল কর্মকারের ইচ্ছা ছিল তার গুরুমার কাছাকাছি যেন তাকে রাখা হয়। তা আমরা ঠিক তার কাছাকাছি তাকে আমরা রেখেছি। এই আমরা তাকে, তার ধর্মীয় মানুষ যারা, সনাতন ধর্মের মানুষ যারা, তারাও তাকে খুব মহব্বত করতো, ভালোবাসতো। আর আমরা যারা অন্য মুসলিম পরিবারের মানুষ, আমরা যারা মুসলমান, এক কথায় বলতে গেলে সুনীল কর্মকারের জন্মটা হিন্দু পরিবারে হইলেও তার সারাটা জীবন
সারাটা জীবন এন্তেকালের আগ পর্যন্ত উনি ওনার সময় কেটেছে মুসলমানদের সাথেই। তার গানের ছাত্রছাত্রী যদি সনাতন ধর্মের 5 জন থাকে, তাহলে মুসলমানদের মধ্যে আছে 95 জন, এরকম একটা অবস্থা। তো আমাদেরও একটা চাওয়া ছিল যে সুনীল কর্মকার মারা যাওয়ার পর তাকে যেন পোড়ানো না হয়। হ্যাঁ, আর এটা ওনারও চাওয়া ছিল যে ওনার একটা গান আছে, গানটা হয়তো অনেকেই শুনছেন, মন দিলে কাঁদিতে হবে ভাবি নাই জীবনে। হ্যাঁ, এই গানের লাস্ট অন্তরায় বলা আছে, পড়তে পড়তে হইলাম সারা আমার এই জীবনে, শুনিলেরই পুরা দেহ তোরা পুরাইস না শ্মশানে। তার গানের মধ্যে এমন একটা কথা বলা আছে। তো যাক, একটা কথা বলতে চাই, যারা আপনারা সুনীল কর্মকারকে ভালোবাসেন, সুনীল কর্মকারের গান যারা শুনতেন ভালোবাসতেন, সকলেই মন থেকে তার জন্য দোয়া করবেন, আমার মালিক যেন তাকে শান্তিতে রাখে। আজকে আমার সেই গানের পাখি এখনো বিশ্বাসই হয় না যে গতকালকে তাকে আমরা এই মাটি মঞ্জিল বা সমাধি করলাম, এটা এখনো বিশ্বাস করতে পারি না। তো যাক, বিশেষ করে বলবো সকল সাধুগুরুদের কাছে বলবো, দোয়া করবেন মন থেকে, মালিক যেন তাকে শান্তিতে রাখে। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, ইসলামিক আইনে কোরআনের মধ্যে আল্লাহ বলেছে প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তো আজকে আমি চলে যাব, কালকে আপনি চলে যাবেন, যেতে হবে, এটাই স্বাভাবিক। তো দোয়া করবেন মালিক যেন তাকে শান্তিতে রাখে, ভালো রাখে। আমি আমার যত গুরু ভাই বোন আছে, সুনীল কর্মকারের ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকেও বলবো তোমরা যেখানেই গানে যাও, কারণ আমাদের বাউল গানটা বেশিরভাগ অলিয়া উলিয়াদের দরবারে হয়, অলিয়া উলিয়াদের দরবারে হয়। অলিয়া উলিয়াদের দরবারের গোলামি যারা করে তারাও অলিয়া উলিয়ার চাইতে কোনো অংশে কম না। আমি আবারও বলছি, যারা অলিয়া উলিয়ার দরবারে গোলামি করে তারাও অলিয়া উলিয়াদেরই একটি অংশ। আমি আমার গুরু ভাই বোনদেরকে বলবো তোমরা যে কোনো দরবারেই গান করতে যাও, হ্যাঁ, বাবু সুনীল কর্মকারের জন্য তোমরা সকলের কাছে দোয়া চাইবা, সকলেই যেন দোয়া করে মালিক যেন তাকে শান্তিতে রাখে, যেহালেই যেখানেই রাখুক শান্তিতে যেন রাখে। আমরা তার ছাত্রছাত্রী হিসেবে এটাই কামনা করি। আমার গুরু ভাই বাউল শিল্পী আপনারা চিনেন নন্দ আনোয়ার, এরপরে বাউল শিল্পী নয়ন শেখ, এরপরে আমাদের জেসমিন সরকার, এরপরে আমাদের আরেকটি মেয়ে আছে তন্নি সরকার, এরা সবাই কিন্তু পালা গান করে। আর এছাড়াও আরও আছে অনেক শিল্পী আছে, মানে নাম নাম বলে শেষ করা যাবে না, ওনার অগণিত ছাত্রছাত্রী উনি রেখে গেছে। এরপরে এই ছাত্রছাত্রী ছাড়াও তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো তারে। বিশেষ করে ওই যে আমাদের আরেকজন শিল্পী আছে, সে যদিও পালা গান করে না কিন্তু ভালো শিল্পী, ভালো মানের শিল্পী, আমাদের ইমন। হ্যাঁ, ময়মনসিংহ তারাকান্দায় তার বাড়ি, ওনার বাবাও একজন শিল্পী ছিল, কাশেম তালুকদার সাহেব। অনেক ভালো গান করে। এছাড়া মানে ওই সুনীল বাবুরই আরেকজন ছাত্র SI শরাফত, পুলিশে চাকরি করে, সেও ভালো গান করে। হ্যাঁ, কালকে ছিল উপস্থিত। আর বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে তার ছাত্রছাত্রী অনেক, হ্যাঁ, নাম বলে শেষ করা যাবে না, অনেক ছাত্রছাত্রী। সকলের কাছেই বলবো যে সবাই যে যেখানেই গান বাজনা করতে যাও তোমরা তার জন্য দোয়া চাইবা। আর আমরা 18 তারিখ আসতেছে, 18ই ফেব্রুয়ারি, আমরা তার যে গুরু সুনীল কর্মকারের গুরু গোসাই মদন মোহনের তিরোদান দিবস আগামী 18ই ফেব্রুয়ারি, যে অনুষ্ঠানটা কলতাপাড়া তার সমাধির স্থলেই অনুষ্ঠিত হয়। এটা সুনীল কর্মকার করতেন, সে আমাদেরকে ডাক দিতেন, আমরা সবাই যাইতাম। এখন যেহেতু উনি আমাদের সামনে নাই, তো উনি যে কাজটা করতেন আমরা গুরু ভাই বোন যারা আছি আমরা চেষ্টা করব তার কাজটা করার জন্য। আমাদের সকল সুনীল কর্মকারের সকল ছাত্রছাত্রীদেরকে বলবো সকলেই যেন উপস্থিত থাকে, সকলেই উপস্থিত থাকতে হবে। ওই দিন আমরা গোসাই মদন মোহনের অনুষ্ঠান করব, অর্থাৎ সুনীল বাবুর গুরুর নামে যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানও করব। পাশাপাশি ওই দিন আমরা একটা সিদ্ধান্ত নিব যে সুনীল কর্মকারের অনুষ্ঠানটা কয় তারিখে হবে, সুনীল কর্মকারের অনুষ্ঠানটা কয় তারিখে হবে এটাও সিদ্ধান্ত নিব, এবং কি আমরা গোসাই মদন মোহনের অনুষ্ঠানটাও করব। গোসাই মদন মোহন ওনার ছেলে বর্তমানে আছে ওই আশ্রমের দায়িত্বে, আমাদের বিপ্লব দাদার নির্দেশে আমরা
অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আর বিশেষ করে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করে দিবেন। আর আমাদের সুনীল কর্মকারের ছাত্রছাত্রী যারা, তাদেরকে বলবো লাইভটি যার কাছেই যাবে সেই শেয়ার করে দিবে। আর সকলেরই উপস্থিত থাকতে হবে 18ই ফেব্রুয়ারি কলতাপাড়া আমাদের গোসাই মদন মোহনের যে বারামখানা ওখানে। কারণ ওই দিন আমরা আমাদের বাবু সুনীল কর্মকারের অনুষ্ঠানের তারিখ ফয়সালা করব। ফয়সালা করে লাইভে এসে সবাইকে আমরা তারিখ জানিয়ে দিব। হয়তো আমাদের ওসমান ভাই আমার বন্ধু মানুষ হয়তো আরো দু একটি কথা বলবে আপনাদের মাঝে। তুমি অনেকের নাম নিছো, অনেকের কথা বলছো, কিন্তু একটা কথা তোমার বলা হয় নাই, সেটা হলো বৌদি। আসলে বৌদি, হ্যাঁ, বৌদি এমন একটা লোক, এটা মানে যে তার সাথে না মিলছে সে বুঝবে না। বৌদি সুনীল বাবুর থেকেও আরো মন মানসিকতা ফ্রেশ এবং খুব শৌখিন একজন মানুষ এবং খুব সোজা একজন মানুষ। আমি তোমাদেরকে এতটুকু বলবো, আমি সুনীল বাবুর বন্ধু বা সুনীল বাবু একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এতটুকু বলবো তোমাদেরকে বলবো, খালি শুধু তোমাকে না, যত বাবুর যত শিষ্য সার্কিট আছে সবাইকে একটা কথা বলবো, সুনীল বাবুর যে ওয়াইফ, আমাদের যে বৌদিকে যাতে সবাই একটু দেখাশোনা করে। এটা কোন দেখাশোনা? টাকা পয়সার না। তখন কি আল্লাহর অসিত রহমতে সুনীল বাবু যেই টাকা পয়সা থয়ে গেছে, যেই দুইটা সন্তান থয়ে গেছে, সুনীল বাবুর সংসারে কোনো অভাব নেই। তখন কি তার দুইটা ছেলে উচ্চ শিক্ষিত, এটা অনেকেই জানে। এবং খুব বাংলাদেশের একজন, তার যে ছোট ছেলে বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস অফিসার, এই দেশের সরকারি একজন অফিসার। অর্থাৎ কত কি তাদেরকে টাকা পয়সাতে দেখতে হবে না। তবে বৌদিকে যাতে যত তোমাদের গুরু ভাই, তোমার যত গুরু ভাই আছে, বাবুর যত ছাত্র আছে এবং ছাত্রী আছে, সবাই যাতে বৌদিকে এক নজর করে সবাই সবসময় দেখে এবং বৌদির খেয়ালটা রাখে। তখন কি বৌদি আসলেই একদম ভেঙে গেছে সুনীল বাবুর জন্য। এবং বৌদি খুব ভালো মানুষ, আমার সাথে আজকেও তার 2-3বার কথা হয়েছে। উনি খুবই ক্লান্ত এবং খুবই চিন্তিত দাদার জন্য। সবাই মিললে বৌদিকে একটু দেখাশোনা করলে দেখা গেছে যে বৌদি আস্তে আস্তে এই শোকটা কেটে উঠতে পারবে। আমি তোমাদের যত সুনীলবাবু যত ছাত্র আছে ছাত্রী আছে, আমি সবার কাছেই অনুরোধ করি এটা, যে বৌদিকে সবাই যেন এক নজর করে দেখে আসে। আমি এতটুকুই বললাম, আর কিছু বলবো। একটু কমেন্টস পড়ি, অনেকেই কমেন্টস করতেছে। হ্যাঁ, বারিক ভাই, আপনি কি আমাদের নওগাঁ জেলার এসআই তে আসবেন? এটা তো আসলে মানে বুঝতে পারছি, ইন্ডিয়া তো যাইতে পারতেছি না, ভিসা নাই। হ্যাঁ, এই জন্য যাওয়া সম্ভব হচ্ছে না। ভিসা ছাড়লে ইনশাল্লাহ যাব। লাইভে অনেকেই যুক্ত। সিঙ্গার সুজন বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুকের ভিতর চাপা বড় পড়ে আছে সুনীল কর্মকার, উনি শুধু নেত্রকোনা না, সারা বাংলাদেশের একজন রত্ন। জি, তো যাক, বাবু সুনীল কাকা ও তার সহধর্মিনী অনেক ভালো মনের মানুষ। আহমেদ বাবুল, অবশ্যই বাবু সুনীল কর্মকার, ওনার যে সহধর্মিনী, আসলে উনি যে মানে কি মনের মানুষ, কত বড় মনের মানুষ। ওই আমরা যারা সুনীল কর্মকারের ছাত্রছাত্রী, এটা আমরা সকলেই ওনাকে চিনি। এইরকম এক কথায় উনি একজন মহীয়সী নারী। হ্যাঁ, একটা মহীয়সী নারী, মানে আমাদেরকে কি পরিমাণে যে স্নেহ করে, আদর করে। আমরা কোনো ছাত্রছাত্রী যে কোনো সময়, যে কোনো দিন ওই বাসায় গিয়ে আমরা কেউ না খেয়ে আসতে পারি না। ওস্তাদের বাসায় গেলে হ্যাঁ, আমরা ওখান থেকে না খেয়ে মানে আসার কোনো কায়দা ছিল না, কোনো দিনই না। আর সব সময় আমাদেরকে তার সন্তানের মতো দেখে, কোনো অংশে কম দেখে না। আমাদের গুরুমা উনি, ওনার জন্য সবসময় মালিকের কাছে প্রার্থনা করি, মালিক যেন ওনাকে ভালো রাখে, ওনাকে যেন আমাদের সামনে বাঁচায় রাখে। আমরা যেন ওনাকে দেখি, ওনাকে দেখলেও আমরা কিছুটা হইলেও এই কষ্ট ভরা হৃদয়টা কিছুটা হইলেও আমাদের শান্ত হবে। আর ওনার 2 ছেলে মালিকের দয়ায় ভালো আছে। একজন চ্যানেলের সাউন্ড ইঞ্জিনিয়ার, আরেকজন কাস্টমসের কর্মকর্তা, কর কমিশনার। হ্যাঁ, কর কমিশনার। তো ভালো আছে, ভালো থাকবে ইনশাল্লাহ। আর
ময়মনসিংহে যে জায়গায় তাকে আমরা সমাধি করেছি ওখানে অনেকটা জায়গা, ওই জায়গাটার বিষয়ে জিজ্ঞেস করেছি যে তোমরা এখানে বাড়িঘর করবা কিনা, এরকম চিন্তা ভাবনা আছে কিনা, থাকবা কিনা। দুই ভাই একই সাথে বলছে যে আমার বাবা শিল্পী, আমার বাবা সুনীল কর্মকার, উনি শুধু আমাদের বাবা নয়, উনি সকলের হৃদয়ের একজন মানুষ। উনি সারা জীবন গান করেছে, ওনাকে আপনারা ওই জায়গায় সমাধি করবেন, ওখানেই যেন তাই মানে আপনারা গান বাজনা করতে পারেন। এক কথায় বলতে গেলে ওই জায়গাটা সুনীল কর্মকারেরই সারা জীবন সুনীল কর্মকারেরই, সুনীল কর্মকারের কার্যক্রমটাই ওই জায়গার মধ্যে চলবে। আর যে জায়গাটার কথা আপনাদেরকে বলছি, বর্তমানে এক শতাংশ জায়গার দাম হলো 20 লক্ষ টাকা ওখানে। হ্যাঁ, এখানে 12% জায়গা, 1% দাম যদি 20 লক্ষ টাকা হয় তাহলে অনেক জায়গা। তো এই জায়গাটার মধ্যে আমরা যারা গুরু ভাই বোন আছি, সুনীল কর্মকারের ছাত্রছাত্রী ভক্ত আশেখান যারা আছে, আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করব জায়গাটা বাউন্ডারি করে তার সমাধির কাজগুলো করে আমরা ওখানে মানে একটা আশ্রম যেন সারা জীবনের জন্যই থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ যাক, গিয়া যেন দেখে যে না সুনীল কর্মকারের আশ্রমটা ভালো একটা পরিবেশে আছে এবং কি ভালো আছে। আমরা চেষ্টা করব ওইটুকু করার জন্য। পরিশেষে এই আরেকটা কথা বলি, সুনীল কর্মকারের অনেক ছাত্রছাত্রীদেরকে সবার নামও মানে বলি নাই, অনেক ছাত্রছাত্রী আবার লাইভ শুনলে তোমরা কেউ মনে কিছু নিও না। এক কথায় সুনীল কর্মকারের সকল ছাত্রছাত্রী আমরা এক পরিবার, এক ফ্যামিলি, যেহেতু আমরা সুনীল কর্মকারকে ওস্তাদ বলি। আর 18ই ফেব্রুয়ারি সকলেই উপস্থিত থাকতে হবে, থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সুনীল কর্মকারের অনুষ্ঠান আমরা কয় তারিখে করব, কিভাবে করলে ভালো হয়। তো যাক, বর্তমানে একটা কথা বলতে চাই, এই কথাটা হলো আমার বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছে মোস্তফা সারোয়ার ফারুকী, উনি সঙ্গীতাঙ্গনের একজন, এবং কি গতকালকে সুনীল কর্মকার ইন্তেকালের খবর শুনে উনি শোক জানিয়েছে। হ্যাঁ, উনি সুনীল কর্মকারের গানও শুনছে, এটা উনি তার মুখে প্রকাশ করেছে। তো আমরা আশা করব সুনীল কর্মকারকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়। সুনীল কর্মকার 2022-এ শিল্পকলা পুরস্কার পেয়েছে। সুনীল কর্মকার উনি সর্বোচ্চ সম্মান পাওয়ার উপযুক্ত একজন সাধক, একজন গায়ক, একজন লেখক। 200-র উপরে ওনার গান লেখা আছে, এবং কি উনি অনেকগুলো যন্ত্র সঙ্গীত, অনেকগুলি যন্ত্র সে বাজাইতে পারতো, শুধু বাজাইতে পারতো না, ভালো বাজাইতো। এবং কি তার যে কণ্ঠ, বাংলাদেশে এই কণ্ঠ আর হবে না, এই কণ্ঠ আর বাংলাদেশে হবে না। তো যাক, সকল কিছু মিলিয়ে সে বাংলাদেশের সর্বোচ্চ পদক পায়। আমরা আশা করব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী সাহেবকে অনুরোধ করব বাবু সুনীল কর্মকারকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননাটা দেওয়া হয়। এটা আমরা আশাবাদী। আমরা সুনীল কর্মকারের যত ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী আছি, এটা আমাদের প্রাণের দাবি, তাকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। উনি একজন লোকশিল্পী, শুধু তাই নয়, বৃহত্তর ময়মনসিংহের যত বড় বড় বাউল সাধক, তাদের গানগুলো এই সুনীল কর্মকারের মুখেই প্রকাশ হয়েছে। এই সুনীল কর্মকারের মুখেই সাধক জালালউদ্দিন খাঁ সাহেবের অগণিত গান প্রকাশ পেয়েছে। আর উনি গানগুলো গাইছে বিদায় গানগুলো আমরা পেয়েছি, আমরা করে থাকি, বা আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারাও গানগুলো করে থাকে। আমরা বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কাছে এটা সর্বোচ্চ আশা করব উনি যেন সুনীল কর্মকারকে সর্বোচ্চ সম্মাননাটা দেয় বা তাকে দেওয়া হয়। তো যাক, সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা চাই, বিশেষ করে আমাদের যিনি গুরুজি বাবু সুনীল কর্মকারের জন্য আবারও সকলের কাছে দোয়া ভিক্ষা চাই, সকলেই দোয়া করবেন। হ্যাঁ, স্রষ্টা যেন তাকে শান্তিতে রাখে, যে হালে রাখুক সে যেন শান্তিতে থাকে। তো যাক, অনেকেই কমেন্টস করেছেন আপনারা জায়গাটা একটা তীর্থ জায়গা হিসেবে করবেন, এই প্রত্যাশা করি, চেষ্টা করব ইনশাল্লাহ। আর ওই জায়গাটা সুনীল কর্মকারের ছেলেরা ওখানে বাড়িও করব না, ওখানে যা হবে সুনীল কর্মকারের জন্য, তার ভক্ত আশেকানদের জন্য ওটা হবে। অলরেডি এটা বইলা দিছে তারা। আমরা খুব দ্রুতই ওখানে কাজ ধরবো। আরও আছেন, দোয়া রইল ওনার জন্য, আল্লাহ যেন শান্তিতে রাখে।
বাশার শেখ, এরপরে আছে আলী জাহান, আত্মার শান্তি কামনা করছি, ধন্যবাদ। দোয়া রইল রাজন, ওনার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখেন। হ্যাঁ, আসলে দেখেন, আশীর্বাদ যেটা, দোয়া যেটা, একই, হয়তো ভাষা দুইটা, আর কিছু না। আর পরিশেষে একটা কথা বলতে চাই, সুনীল কর্মকার উনি সার্বজনীন। এই জন্য একটা মানুষ যখন সাধক হয়ে যায়, যখন সে সাধক হয়, তখন আর সে নির্দিষ্ট কোনো ধর্মের ব্যক্তি থাকে না। একটা সাধক মানুষ সে সকলের হয়ে যায়। যেমন কাজী নজরুল ইসলামকে যদি কেউ বলে যে কাজী নজরুল শুধু আমার বা আমাদের, এটা তার ফ্যামিলির লোকেরাও যদি বলে সে আমাদের, তাও ঠিক হবে না। কাজী নজরুল সারা পৃথিবীর, সারা বিশ্বের, সারা দেশের। এই সুনীল কর্মকার একজন বাউল সাধক, সে সকলেরই প্রিয়, সকলেরই ভালো। আর আমি তার ছাত্র হিসেবে বলবো, সে যদি তার সারা জীবনের চলায়, বলায়, কথায়, আচার আচরণে যদি কারো মনে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে সকলেই তাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা মহত্বের লক্ষণ, সকলেই তার জন্য দোয়া করবেন। সকলকে শ্রদ্ধা নিবেদন করে বিদায় নিচ্ছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।